students. Today we shall discuss about the diagnosis of pregnancy. একজন গর্ভবতী মহিলা যদি তোমাদের কাছে আসে, how you will diagnosis or do diagnosis, তোমরা কি করে বুঝতে পারবে যে গর্ভবতী হয়েছে। তো গর্ভবতী মহিলার যে প্রথম যে সিমটম সেটা হলো অ্যামিনোরিয়া। তো হোয়াট ইজ অ্যামিনোরিয়া? একটা কথা মনে রাখবে, যদি কোনো মেডিকেল শব্দের আগে এ কথাটা লেখা থাকে মানে তার কথার মানে হলো অ্যাবসেন্স। অ্যামিনোরিয়া মানে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, তার মেনস্ট্রুয়েশন থাকবে না, তো তার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাবে। তো মহিলা এসে প্রথম কমপ্লেন তোমার কাছে করবে যে আমার 1 মাস বা 2 মাস থেকে মেনস্ট্রুয়েশন হচ্ছে না, বা 4 মাস থেকে 4-5 মাস থেকে মেনস্ট্রুয়েশন হচ্ছে না। সেকেন্ড সিম্পটম ইজ মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস হলো সকালবেলা ওই মহিলার, গর্ভবতী মহিলার সকালবেলা কিছু কিছু কষ্ট হবে। কষ্টগুলো কি কি? যেমন তার মাথা ঘুরতে পারে, তার বমি বমি ভাব হতে পারে। এই যে সিমটমস, এগুলোকে বলে মর্নিং সিকনেস। তারপরে তোমার এক্সেসিভ স্যালাইভেশন হতে পারে, তার মুখের মধ্যে বেশি করে লালা জমবে, থুতু জমবে, সে একটু পরে পরে থুতু ফেলবে। তারপরে তার একটু পরে পরে পেচ্ছাপ পাবে। এটার কারণ হলো তোমার when the size of the uterus become larger, যখন ইউটারাসের সাইজ বড় হয়ে যায়, it gives pressure over the bladder. ব্লাডারের উপরে ইউটারাস প্রেসার দেয়। তো ব্লাডার আমাদের পেচ্ছাপ কি করে পায়? আমাদের পেচ্ছাপ পায় when the urine gives pressure over the sphincter. ব্লাডারের মুখের মধ্যে একটা স্পিংটার লাগানো থাকে, সেই স্পিংটারের উপর যখন পেচ্ছাপকে প্রেসার দেয় তখন আমাদের পেচ্ছাপ পায়। তো এইখানে ব্লাডার ফুল হওয়ার আগেই স্পিংটারের উপর তার প্রেসার পড়বে, কারণ ইউটারাস ইজ নাও বিগার, ইটস ওয়েট ইজ হেভি, তার ওয়েটটা বেশি আছে। সো when it will give pressure over the bladder, then the urine will give pressure over the sphincter and there will be fixed frequency of micturition. Frequency of micturition মানে ঘন ঘন তার পেচ্ছাপ হবে। মহিলা ঘন ঘন প্রস্রাব করার জন্য বাথরুমে দৌড়াবে। তো অ্যামিনোরিয়া হলো এটা ফার্স্ট ওয়ার্নিং সিমটমস, যেটা হলে আমরা ধরে নিই যে তার প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা হয়েছে আর কি, তার প্রেগনেন্সি আছে। যদি কোনো মহিলা এসে তোমাকে বলে যে আমার ইয়ে হচ্ছে না, মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তখন তুমি ধরে নিবে she has maybe she is pregnant. তো প্রথম কিছু সপ্তাহে মহিলার তোমার নাউসিয়া অ্যান্ড ভমিটিং হতে পারে। হোয়াট ইজ নাউসিয়া? নাউসিয়া মানে হলো তোমার ভমিটিং টেন্ডেন্সি, আর বমি করার ইচ্ছা হবে কিন্তু বমি হবে না, দিস ইজ নাউসিয়া। আর ভমিটিং তো তোমরা বুঝতেই পারছো, তার বমি হবে। এটা হলো কমন সিমটম। তো এটা তোমার চলতে থাকে, তোমার 5-6 সপ্তাহ থেকে এটা শুরু হয়ে যায়, অ্যান্ড এটা তোমার 16 সপ্তাহ পর্যন্ত চলতে থাকে। 16 সপ্তাহ মানে 4 মাস। তারপরে এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে। Why? Because at that time the uterus will go in the abdominal cavity. Pelvic cavity তে আগে ইউটারাস ছিল pelvic cavity, তার কোমরের খাঁচার ভিতরে। তো এখন কোমরের খাঁচা থেকে the uterus will go in the abdominal cavity. অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে সে চলে যাবে। তখন প্রেশার ওভার দ্য urinary bladder would be released, and গর্ভবতী মহিলা সে কিছুটা রিলিফ ফিল করবে।
নাও কাম টু দি মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস এটা হয় জেনারেলি সকালবেলায়। এটা মহিলা একটা অসুবিধা ফিল করবে, তার কিছু কিছু কষ্ট হবে, এবং এটা আস্তে আস্তে দিন যত সামনের দিকে এগোতে থাকবে, বাড়তে থাকবে, সময় যত এগোতে থাকবে, তখন আস্তে আস্তে এটা সিমটমও কমতে থাকবে। এটা কোনো কোনো ক্ষেত্রে এটা তোমার সারাদিনই চলতে থাকতে পারে। কোনো কোনো ক্ষেত্রে তোমার এই যে বমি বমি ভাব তোমার মহিলার নাও হতে পারে। এটা সব মহিলার যে হবে এমন কোনো কথা না। কোনো কোনো মহিলার হতে পারে, কোনো কোনো মহিলার সেটা নাও হতে পারে। তারপরে হলো স্যালাইভেশন, তার মুখে তোমার একটা লালা জ্বলতে পারে। তো এটাও একটা আর্লি সিমটমস। অ্যান্ড এই সময় মহিলা ইরিটেবল হয়ে যাবে, তার সপ্তাহে একটা খিচখিচ ভাব হবে, কিছুতেই তার মেজাজ একটা খারাপ থাকবে, এবং সামান্য কথাতেই সে রেগে যেতে পারে, এবং সেই একটা তিক্ত একটা তার মনোভাব হয়ে যেতে পারে। তো এটা হলো এরপরে সিমটম। সে এমন এমন খাবার সে খেতে তার ইচ্ছা করবে, বিভিন্ন ধরনের খাবার খেতে তার ইচ্ছা করতে পারে, যেগুলা অর্ডিনারি সময়ে, অন্যান্য সময়ে সে খায় না। যেমন তার তেঁতুল খেতে ইচ্ছে করতে পারে, টক টক জিনিস খেতে ইচ্ছা করতে পারে। অনেক মহিলা মাটি পুড়িয়ে খায় আমাদের গ্রামেগঞ্জে। এই ধরনের মানে বিচিত্র জিনিসের প্রতি তার আকর্ষণ হতে পারে। Now come to the irritability of bladder, মানে frequency of micturition। আগে বলেছি what is frequency of micturition। frequency মানে হলো ঘন ঘন তোমার বাথরুমে যাওয়া। এটার কারণও তোমাদের বলেছি। তো এটার কারণ হলো ইউটারাস then will become bulky, bulky মানে বড় হবে, and will give pressure over the bladder, bladder উপরে প্রেসার দেবে, সেই কারণে মহিলা বারবার প্রস্রাব করতে যাবে। But when the uterus will go in the abdominal cavity, then the pressure over the uterus will be relieved, এটা রিলিফ হয়ে যাবে, এবং she will get রিলিফ, এবং এই ফ্রিকোয়েন্সি অফ মিনস্ট্রুয়েশনটা অনেকটাই কমে যাবে। আস্তে আস্তে যখন মানে গর্ভ প্রোগ্রেস হওয়ার সাথে সাথে তার এই ফ্রিকোয়েন্সি অফ মিনস্ট্রুয়েশন যেটা আছে এটা আস্তে আস্তে কমে যাবে। এখন আসো আমরা দেখি ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার। আমরা এই পুরো গর্ভকালীন সময়কে আমরা তিন ভাগে ভাগ করব। ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার হলো প্রথম 3 মাস, সেকেন্ড ট্রাইমেস্টার মানে সেকেন্ড 3 মাস, থার্ড ট্রাইমেস্টার মানে পরবর্তী 3 মাস। তো এই সময়ে আমরা প্রথমে যদি ফার্স্ট ট্রাইমেস্টার দেখি মানে প্রথম 3 মাস, এই সময় there will be change in the breast of the woman, because after delivery পরে যে বাচ্চা জন্ম নেবে তার দুধ খাওয়ার প্রয়োজন হবে, সে মা থেকেই দুধ পায় এবং মায়ের ব্রেস্ট মিল্ক খেয়ে সে বেঁচে থাকে। কিন্তু একজন ভার্জিন বেবি যে ব্রেস্ট থাকে তার মধ্যে দুধ তৈরি করার মতো এডিকুয়েট জিনিস থাকে না। আফটার প্রেগন্যান্সি the millions of milk producing cells will be accumulated in the breast. ব্রেস্টের মধ্যে মিল্ক প্রডিউসিং সেল এসে জমা হতে থাকবে, এবং তার জন্য ব্রেস্টের সাইজ কুড বি ইনক্রিজ, ব্রেস্টটা আস্তে আস্তে বড় হতে থাকবে। এবং at that time the vagina, the color of the vagina would be bluish। আর প্রথমে কিরকম থাকে, জেনারেলি ভার্জিন গার্লস বা অন্যান্য মহিলার থাকে এটা পিঙ্কিশ, but at the time of pregnancy it would be bluish. Why? Because at that time
the vagina, lots of veins could be new veins would be produced there. Why? To support the uterus. এখন ইউটেরাসের মধ্যে বাচ্চা আছে, তার খাবার প্রয়োজন বেশি, তাই সেই খাবার কোত্থেকে যাবে? ফ্রম ব্লাড অফ দি মাদার, মায়ের থেকে সেটা বাচ্চার শরীরে যাবে। তো এটা ইউটেরাস জেনারেলি এটা আর্টারি দিয়ে বাচ্চার শরীরে যায় এবং ভেন্স দিয়ে ফিরে আসে। তো আর্টারিগুলো ডিপে থাকে, এই জন্য দেখা যায় না, ভেন্সগুলো উপরে থাকে, সুপারফিশিয়াল থাকে, এই জন্য এটাকে দেখা যায়। ভেন্সগুলোর কালার হয় ব্লুইশ। ওয়াই? বিকজ দ্য ভেন্স হ্যাভ লেকিং অফ অক্সিজেন। ভেনের মধ্যে অক্সিজেন কম থাকে, ভেনের মধ্যে যে রক্ত থাকে সেই রক্ত অক্সিজেন ইয়ের মধ্যে সাপ্লাই করে সেই ব্লাডটা ফিরে আসে। যেমন কোনো লরিতে ধরো তেল যাচ্ছে কোনো পেট্রোল পাম্পে, এবার লরি গিয়ে পেট্রোল পাম্পে তেলটা ওখানে ডিপোজিট করে দিল, খালি লরিটা ফিরে আসলো। ওই রকম আর্টারি দিয়ে রক্ত চলে যাচ্ছে উইথ অক্সিজেন ইন দা ইউটেরাস, এবং ভেন্স দিয়ে সেটা ফিরে আসে। when there will be oxygen, the color of the blood would be red, but when we will come back, the color of the blood would be blue. So that's why the color of the vagina at that time, if you examine, you will see that it is blue in color. এই সময় there will be change in the uterus because there is a baby. বেবিটা খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, এই জন্য মায়ের শরীর, মায়ের যে ইউটেরাস আছে এটা বড় হবে। তো তুমি যদি এটা পরীক্ষা করো, তুমি একদিন প্রথম গিয়ে ইউটেরাসটা বড় আছে না ছোট আছে কিছুই বুঝতে পারবে না। How we will do this examination? We lie down the patient, বাঁকে আমরা একটা বিছানার উপরে শুইয়ে দিই এবং তার পেটের উপরে বাম হাত আমরা রাখি, এবং ডান হাত আমরা ডান হাতের যে ইন্ডেক্স ফিঙ্গার এবং নেক্সট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার আমরা ভেজাইনা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিই, এবং ডান হাত এবং বাঁ হাতের ভেতরে আমরা মায়ের যে ইউটেরাস আছে সেই ইউটেরাসকে নিয়ে এসে আমরা দেখতে চেষ্টা করি ইউটেরাসের সাইজ কি। তো প্রথম দিন তুমি দেখে কিছুই বুঝতে পারবে না। After lots of examination, you can understand what is bulky and what is the normal uterus. Normal uterus size কি রকম দেখে দেখে তুমি বুঝতে হবে, আমি তোমাকে শেখাতে পারবো না, কেউ এটা তোমাকে শেখাতে পারবে না। You have to understand by yourself. Now come the size of the breast. Breast, virgin girl's breast যেরকম থাকে, একজন গর্ভবতী মায়ের ব্রেস্ট তা থেকে সাইজে অনেক বড় হয়ে যায়। কারণটা আগেই বলেছি, ডিউ টু অ্যাকুমুলেশন অফ দ্য মিল্ক প্রডিউসিং সেলস। এটার মধ্যে তোমার যে ইয়েটা আছে, যে nipples, the color of the nipples would be also changed. Color of the nipple, size of the nipple also would be changed. Why? Because the suckling of the baby, যখন বেবির জন্ম হবে তখন সেই ছোট্ট একটা ভার্জিন গার্লের যে ব্রেস্ট আছে তাতে সে সাক করতে মিল্ক পাবে না, সেজন্য তার নিপলের সাইজ বড় হবে, and the color of the nipple also would be black. এবং নিপলের চারিদিকে যে একটা মানে একটা পিঙ্কিশ কালারের যে এরিয়া থাকে এটাকে আমরা এরিওলা বলি। আর যেটা ভার্জিন গার্লের এটা হবে পিঙ্কিশ ইন কালার, বাট আফটার প্রেগন্যান্সি ইট উইল বি ব্ল্যাকিশ ইন কালার। As the pregnancy will advance, যতই অ্যাডভান্স হতে থাকবে এটা more black and more black and more black. Size also, size of the areola also will be increased. এটাও আস্তে আস্তে বড় হবে। Why it occurs? It occurs because deposition of the pigments. এখানের মধ্যে পিগমেন্ট জমা হতে থাকে এবং পিগমেন্ট জমা হয়ে তোমার এটা আস্তে আস্তে বড় হতে থাকে। এবং নিপল মোর প্রমিনেন্ট হয় এবং ইরেক্টাইল থাকে। অনেক ভার্জিন মেয়ের নিপলগুলো ভেতরের দিকে ঢুকানো থাকে, বাট তুমি প্রেগনেন্ট ওমেনের এটা ভেতরের দিকে কখনোই ঢুকানো পাবে না, এটা তোমার বাইরের দিকে বালজিং এবং ইরেক্টাইল এবং শক্ত এরকম পাবে।
ভেজাইনার যে ব্লুইশ কালার, এই ব্লুইশ কালার ডেভেলপ ফ্রম দি 4 to 8 উইক অফ দ্য প্রেগনেন্সি। 4 থেকে 8 সপ্তাহের সময় এই কালারটা ডেভেলপ করে এবং 16 সপ্তাহ পরের থেকে এটা আস্তে আস্তে আরো বাড়তে থাকে, মানে 4 মাসের পরের থেকে এটা আরো বাড়তে থাকে। There is also a sensation of increased warmth in the genital region. এটার কারণ হলো ডিউ টু ইনক্রিজড ব্লাড সাপ্লাই ইন দ্য ভেজাইনা। আগে বলেছি নাও বেবি ইজ দেয়ার, এখানে বেবি আছে, সেই বেবির জন্য তোমার বেশি বেশি ব্লাড সাপ্লাই তোমার ইউটেরাসে দরকার হয় এবং যত বেশি ব্লাড সাপ্লাই হবে সেই এরিয়াটা তত বেশি গরম হবে। আমাদের শরীর গরম কি করে থাকে? যে এরিয়াতে দেখবে ব্লাড সাপ্লাই নাই ওই জায়গাটা ঠান্ডা, যে এলাকা ব্লাড সাপ্লাই বেশি থাকে এলাকা গরম থাকে। পায়ের দিকে দেখবে মানুষের ঠান্ডা থাকে কারণ ওখানে ব্লাড সাপ্লাই কম, আবার গলার দিকে এখানে ব্লাড সবসময় প্রায় গরম থাকে, এটার কারণ হলো এখানে ব্লাড সাপ্লাই বেশি। ইউটেরাসটাই এখানে একজন গর্ভবতী মহিলার সবচেয়ে বেশি চেঞ্জ এখানে যেটা হয় সেটা হলো ইউটেরাস। In the early weeks of the pregnancy, the changes in the size, shape and position occurs. এটা সাইজে আস্তে আস্তে বড় হতে থাকে। এটা তুমি যদি কোনো মহিলাকে বিছানার উপরে শোয়াও এবং বাইম্যানুয়াল এক্সামিনেশন করো, দ্যাট ইজ আগে তোমাকে যেরকম বললাম, তুমি বাঁ হাতটা তার পেলভিসের উপরে রাখো এবং ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার এবং সেকেন্ড ফিঙ্গার তুমি ভেজাইনার মধ্যে ঢোকালে এবং দুই হাতের মধ্যে তুমি ইউটেরাসকে প্যালপেট করলে, প্যালপেট মানে কি? অনুভব করা। এই যে পরীক্ষাটা, এটা হলো আমরা হাত দিয়ে অনুভব করছি, এই অনুভব করাটাকে প্যালপেট বলে। তুমি এটা যেমন ভেজাইনা দিয়ে করতে পারো, বা রেকটালও তুমি যদি রেকটাম দিয়ে তুমি করতে চাও তাও তুমি করতে পারবে এবং সিমিলার রেজাল্ট তুমি গেট। মানে পায়খানার রাস্তায় তুমি যদি আঙুল ঢুকিয়ে দাও আর বাঁ হাত তুমি পেটের উপরে রাখো, you will get the similar result, almost similar result, because there is a small membrane only in between. দুইটার মাঝখানে ইউটেরাস আর রেকটামের মানে ছোট একটা মেমব্রেন যেটা তুমি হাত দিয়ে ফিল করতে পারবে। রেকটাম দিয়ে ফিল করা এটাও একটা মানে স্ট্যান্ডার্ড প্রসিজার। Now come to the diagnosis of pregnancy in the second trimester. এখন দ্বিতীয় যে 3 মাস, সেই 3 মাসে তুমি কি করে ডায়াগনোসিস অফ দ্য প্রেগন্যান্সি করবে। সেকেন্ড ট্রাইমেস্টারে, ফার্স্ট ট্রাইমেস্টারে যেসব সিমটমস ছিল, দ্যাট ইজ অ্যামেনোরিয়া, তারপরে এনলার্জমেন্ট অফ দ্য ব্রেস্ট অ্যান্ড অল আদার্স, এগুলা কিছু কিছু সিমটমস সেকেন্ড ট্রাইমেস্টারেও থেকে যাবে এবং কিছু কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, সরে যাবে। যেমন মর্নিং সিকনেস, এটা আস্তে আস্তে কমতে থাকবে এবং স্যালাইভেশন যেটা, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন আস্তে আস্তে কমতে থাকবে। ইট উড বি, এই কারণটা আগে আমি তোমাদেরকে বলেছি যে দেন ইউটেরাস উইল গো ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি ফ্রম দ্য পেলভিক ক্যাভিটি, যার জন্য তোমার এটা আস্তে আস্তে কমতে থাকবে। এই সময় যে বেশি একটা ইম্পর্টেন্ট সিমটম সেটা হলো কুইকেনিং। কুইকেনিং ইজ এ হোয়াট ইজ কুইকেনিং? কুইকেনিং ইজ এ ফিলিং অফ ভাইব্রেশন। গর্ভবতী মা জেনারেলি 14 থেকে 16 সপ্তাহের সময় পেটের ভিতরে একটা ভাইব্রেশন, একটা কম্পন সে অনুভব করে, এটাকে আমরা কুইকেনিং বলি। যারা প্রাইমিক গ্রেভিটা তাদের ক্ষেত্রে কুইকেনিংটা একটু পরে হয়,
16 থেকে 18 সপ্তাহ বা 20 সপ্তাহ এরকম সময়। আর প্রাইমারি গ্রেভিটা যেগুলো, সরি মাল্টিগ্রেভিটা মানে যার অনেকগুলো বাচ্চা হয়েছে, একটা বেশি, এটা হলো মাল্টিগ্রেভিটা, তার ক্ষেত্রে এটা হবে একটু আগে। মাল্টিগ্রেভিটা সবকিছুই আগে আগে, আর প্রাইমারি গ্রেভিটা সবকিছুই পিছিয়ে পিছিয়ে পরে পরে। এই কথাটা মনে রাখবে। এটা কেন? ইট ইজ ডিউ টু মুভমেন্ট অফ দ্য ফিটাস। এই সময় ফিটাস তার হাত পা ছুটতে শুরু করে মায়ের পেটের ভেতরে, এবং এটা আমরা যদি হাত দেই পেটের উপরে, দেন উই ক্যান ফিল ইট। এছাড়া এই কুইকেনিং আরো তোমার প্রয়োজনের জন্য এটা থেকে তুমি গর্ভের একটা ডেট নিয়ে আন্দাজ করে নিতে পারবে। যখন সোনোগ্রাফি ছিল না তখন ডাক্তাররা ওই পেটের উপরে হাত দিয়ে ধরে নিত, যে মাকে জিজ্ঞেস করতো যে কখন তোমার এরকম তুমি ফিল করেছো, তো মা বলতো ওই ডেটে, তখন ডাক্তার আস্তে আস্তে হিসাব করতো যে এত মাস হয়েছে। এখন nowadays sonography has come, so by doing sonography we can understand this very easily. এই সময় মায়ের চামড়ার মধ্যে কিছু কিছু তোমার পরিবর্তন আসতে থাকে, এবং ইউটারাস তখন আরো বেশি বড় হয়ে যায়, আরো আস্তে আস্তে বাড়তে থাকে, এবং মাঝে মাঝে তখন পেটের মধ্যে একটা কন্ট্রাকশনটা কিন্তু সবসময় থাকবে না, কন্ট্রাকশনটা মাঝে মধ্যে হবে। এটা মানে এটা পেটটা কন্ট্রাক্ট করে অনেক সময় স্থায়ী হবে এরকম না, কন্ট্রাক্ট করবে ছেড়ে দেবে, রিল্যাক্সেশন, আবার কন্ট্রাক্ট করবে আবার ছেড়ে দেবে। তাছাড়া এ সময় ইউ ক্যান ফিল দ্য অ্যাক্টিভ ফিটাল মুভমেন্ট। তুমি পেটের উপরে যদি একটু সময় হাত রাখো তখন দেখতে পাবে বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করছে। জেনারেলি বাচ্চা লাথি মারে, মায়ের পেটের মধ্যে লাথি মারে, সেটা তুমি পেটের উপরে হাত রাখলে তুমি বুঝতে পারবে। এবং তুমি যদি ভালো এক্সপার্ট যখন হবে প্রথমে কিছুই তুমি বুঝতে পারবে না, বাট when you be expert then you can understand where is the head, হেডটা কোথায় আছে, নিচের দিকে আছে না উপরের দিকে আছে, পাওটা কোথায় আছে, উপরের দিকে আছে না নিচের দিকে আছে, you can understand. আর তুমি এই সময় তুমি যদি স্টেথো দিয়ে দেখো, স্টেথোর কিন্তু কোন দিক দিয়ে তোমাকে দেখতে হবে তা বলে দিচ্ছি। ফিটাল হার্ট সাউন্ড তোমাকে শুনতে হবে পেট স্টেথোর যে বেল শেপের যে জিনিসটা, বেল শেপের যে সাইডটা ওইটা দিয়ে, নট দ্য ডায়াফ্রাম সাইড, ওটাকে মুছে নিবে, একটু ঘুরিয়ে নিবে, ঘুরিয়ে নিয়ে বেল শেপের সাইডটা নিয়ে ওইটা পেটের উপরে লাগিয়ে তুমি ওইটা শুনতে পাবে। মানুষের হার্ট সাউন্ডও বেল শেপের সাইড দিয়ে শুনবে, বাচ্চার ফিটাল হার্ট সাউন্ডও তুমি বেল শেপের সাইড দিয়ে শুনবে। আর তুমি পেটের উপরে হাত দিয়ে বাচ্চার হাত লড়াচড়া করছে কিনা তাও তুমি বুঝতে পারবে। নাও কাম টু দি চেঞ্জেস ইন দ্য স্কিন। এই সময় মায়ের মুখের মধ্যে এবং পেটের মধ্যে দেয়ার ইজ সাম পিগমেন্টেশন। পিগমেন্টেশন মানে কিছু রং এসে জমা হয়, এগুলোর কালার থাকে পিঙ্ক কালার। এটা সেকেন্ড ট্রাইমেস্টার থেকে শুরু হয়, এবং এটা মাথার এই জায়গায় তোমার থাকতে পারে, গালের মধ্যে থাকতে পারে, এবং ব্রেস্টের মধ্যে থাকতে পারে, এবং পেটের মধ্যে অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে তোমার থাকতে পারে। After delivery, some of this pigmentation vanishes, but some remains throughout the life. সারা জীবনের জন্য থেকে যায় কোনো কোনো মহিলার ক্ষেত্রে। এই সময় ইউটেরাস বিকাম ওভার ইনসাইড। ওভার মানে রাগবি বলে না, রাগবি বলতে না দেখেছো, লম্বা অনেকটা তরমুজের মতো। এটা তুমি বিভিন্ন সময় বিভিন্ন লেভেলে দেখতে পাবে। At the time, at the age of 20 weeks, 20 বা 22 সপ্তাহ সময়, it will come at the level of the umbilicus. Umbilicus লেভেলে আসবে। তার উপরে যখন আস্তে আস্তে উঠতে থাকবে তখন তুমি এটা তুমি ফিল করতে পারবে। At 36 week, it will come in the gyphoid process. আমাদের এই জায়গায় একটা হাড্ডি আছে,
এটা এখান থেকে নেমে এসছে, হাড্ডি ঠিক না, এটা কার্টিলেজ, এটাকে বলে জিফয়েড প্রসেস। ওই জিফয়েড প্রসেস চলে আসবে এবং ইট উইল গিভ প্রেসার ওভার দ্য ডায়াফ্রাম। এখানে একটা ডায়াফ্রাম আছে যেটা অ্যাবডোমিনাল ক্যাভিটিকে লাংস ক্যাভিটির সাথে সেপারেট করে রেখেছে, and the uterus will give pressure over the diaphragm. তখন কি হবে? The mother will feel little disturbance, তার শ্বাস নিতে কষ্ট, the heart palpitation হবে, and after that when it will progress more, then the journey to the earth will start. পৃথিবীর দিকে বাচ্চা জার্নি শুরু হয়ে যাবে। Baby will descend, আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করবে। Then the head of the baby will introduce in the pelvic cavity. তার pelvic cavity এর মধ্যে আস্তে আস্তে করে নিচের দিকে নেমে আসবে। Then the symptoms of that symptoms of giving pressure over the diaphragm would be relieved. মা হালকা মানে আরাম বোধ করবে, তার শ্বাস নিতে শ্বাসটা আবার নর্মাল হয়ে যাবে এবং হার্টের প্যালপিটেশনও কমে যাবে, as the pressure over the heart and the lungs would be relieved. এই যে ইউটারিন কন্ট্রাকশন যেটা মাঝে মধ্যে হয়, এটাকে বলে ব্যাক্সটন হিক্স সাইন। এটা ফিটাস যদি জীবিত থাকে তাইলেও হবে, ফিটাস যদি মরাও হয় তাইলেও হবে। আজকে এক মহিলা, আমি সোনোগ্রাফি করছিলাম, তো দেখলাম যে বাচ্চা টোটালি মৃত একদম দলামোচা হয়ে আছে, বাট সাইকোলজিক্যালি দ্যাট মাদার ওয়াজ ফিলিং there is movement of fetus inside the uterus. মা আমাকে বলছিল, হ্যাঁ আমি তো বাচ্চার নড়াচড়া বুঝতে পাই, কিন্তু বাচ্চার নড়াচড়া তো কোনো প্রশ্নই আসে না, কারণ বাচ্চা টোটালি বাচ্চা ছিল মৃত এবং ডিফর্মড, বাচ্চাটা ডিফর্মড হয়ে গেছে। সুতরাং প্রশ্ন আসে, সাইকোলজি she was feeling there is movement of the baby inside the uterus. এটা হয়। এই যে এইটা মুভমেন্ট অফ দ্য ইউটারিন কন্ট্রাকশন, এটা কয়েক সেকেন্ড পরে হতে পারে, অনেক সময় লাস্টে কয়েক ঘন্টা পরে হতে পারে, অনেক ঘন্টা পরে হতে পারে, সারাদিন এক দুইবারও হতে পারে। সবচেয়ে বাচ্চা জীবিত আছে না মৃত বেবি, এটার হলো সাইন হলো যে বাচ্চা যদি নড়াচড়া করে তাহলে বুঝতে হবে বাচ্চা জীবিত আছে, যদি বাচ্চা নড়াচড়া না করে তাহলে বুঝতে হবে বাচ্চা মৃত। বাট ইউ শুড রিমেম্বার, আজকে যেমন আমি বললাম যে মা বলছে কিন্তু বাচ্চা নড়াচড়া করছে, কিন্তু বারবার আমি সোনোগ্রাফি করে দেখলাম যে বাচ্চা নড়াচড়া করার প্রশ্নই আসে না। তো এই কথাটাও মনের দিকে এটা মনে রাখবে। And it will start from 16 to 18 weeks. Middle of the pregnancy, the fetus is generally increased in size. এবং এটা তুমি পেটের উপরে যদি হাত রাখো তাইলে তুমি বুঝতে পারবে। এই যে বাচ্চার পজিশন দেখা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। বাচ্চা যদি মাথা নিচের দিকে থাকে তখন তার নর্মাল ডেলিভারি করতে সুবিধা হবে, তুমি বাচ্চার পার্টস এগুলা দেখে নেবে। আর বাচ্চা যদি পা নিচের দিকে থাকে তখন ওই বাচ্চাটা ডেলিভারি করতে তোমার অনেক অসুবিধা হবে, নর্মাল ডেলিভারি তুমি করতে পারবে, এটা সিজারিয়ান লাগতে পারে। এটা যে হয় না, অনেক বাচ্চার পা নিচের দিকে আছে, আমি ডেলিভারি করিয়েছি, এরকম অনেক কেস হয়েছে, কিন্তু এটা কষ্টকর এবং রিস্কি। when the head would be below, হেডটা যখন সামনে থাকে তখন it is very easy to do delivery। বাচ্চার পা নিচের দিকে থাকলে it is very tough এবং এটা নর্মাল ডেলিভারি না করানোই ভালো। বাচ্চার অস্কালচরি, বাচ্চার যে হার্ট সাউন্ড, এটা স্টেথো দিয়ে দেখা
অত্যন্ত জরুরি। এটা তোমরা দেখে নেবে এবং এখানে যেরকম দেখানো হয়েছে যে বেল শেপের যে সাইডটা আছে এটা দিয়ে তোমরা দেখবে এবং ডায়াফ্রাম যেটা আছে এই যেটাকে বলে ডায়াফ্রাম, এটা হলো বেল শেপের সাইড। তো ডায়াফ্রাম যেখানে আছে এটা দিয়ে তুমি অন্যান্য পরীক্ষা করবে, কিন্তু হার্ট পরীক্ষা করার সময়টাকে গুড়িয়ে দিবে বেল শেপের সাইড দিয়ে। এটাও ডায়াগনোসিস অফ দ্য প্রেগন্যান্সিতে অনেক সাহায্য করে। বাচ্চার হার্ট সাউন্ড তুমি 17 থেকে 20 সপ্তাহের সময় জেনারেলি তুমি ফিটোস্কোপ দিয়ে দেখতে পারবে। একটা যন্ত্র আছে, এটার নাম হলো ফিটোস্কোপ। এটা হলো স্টেথোস্কোপ, নট ফিটোস্কোপ। ফিটোস্কোপ একটা লম্বা পাইপের মতো, এটার এক সাইডটা সরু থাকে, একটা আগের দিনে যে ওই চুঙ্গা থাকে, চুঙ্গা দিয়ে ওগুলোকে মাইকের মতো গ্রামে গ্রামে করতো, ওইটার মতো ফিটোস্কোপ আমাদের হসপিটালে আছে, তোমরা এক সময় এসে দেখে নিতে পারো। আজকাল তোমার ফিটোস্কোপ দিয়েও দেখা হয় না, ফিটোস্কোপ আজকে ডিজিটাল হয়ে গেছে। জাস্ট প্রুফটা পেটের উপরে টাচ করলে খুব জোরে জোরে এটার আওয়াজ, একদম মাইকের মতো খুব জোরে জোরে আওয়াজ শোনা যায়। তো আজকাল ছিল, আগের দিনে যখন এসব ছিল না, ডিজিটাল এসব ছিল না, তখন ফিটোস্কোপ ওয়াজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তুমি যদি অন্য কোনো সাইন নাও থাকে আর ফিটোস্কোপ দিয়ে তুমি বাচ্চার ফিটাল হার্ট সাউন্ড পাও, তাহলে ইট ইজ দ্য কনফার্মেটরি সাইন। মানে কারণ বাচ্চার হার্ট সাউন্ড, এখানে তো আর পেটের মধ্যে তো হার্ট সাউন্ড পাওয়ার কথা না। হার্ট সাউন্ড এখানে পেতে হলে এখানে বুকে মায়ের হার্ট সাউন্ড, পেটের মধ্যে তো কোনো হার্ট সাউন্ড পাওয়ার কথা না। তুমি পেটের মধ্যে যদি হার্ট সাউন্ড পাও তাহলে বেবি ইজ অ্যালাইভ। ফিটাল হার্ট সাউন্ড বাচ্চার কত থাকে? জেনারেলি 120 to 180। প্রথম দিকে বেশি থাকে, অ্যারাউন্ড 180। আস্তে আস্তে when the pregnancy progresses, যতই প্রেগনেন্সি সামনের দিকে বাড়তে থাকে, it would be reduced, and at the time of delivery it would be 100, around 120। তারপর ডেলিভারির পরেও আস্তে আস্তে আরো কমতে কমতে বাচ্চা প্রথম দিকে 120 বা তারও 110, তারপরে আরো কিছু যখন বাচ্চা বড় হবে তখন তোমার 190 এরকম করে করে আস্তে আস্তে নর্মাল আমাদের অ্যাডাল্ট যেরকম থাকে 50 to 100 ওই রকম এটা হবে। আল্ট্রাসাউন্ড ড্রপলার দিয়ে ফিটাল হার্ট সাউন্ড খুব মানে সুন্দরভাবে বোঝা যায়। ইকোকার্ডিওগ্রাফি করেও মায়ের ফিটাল হার্ট সাউন্ড এটা বোঝা যেতে পারে। জেনারেলি 7th উইক, 7 নম্বর সপ্তাহে মডার্ন যে আল্ট্রাসাউন্ড গুলো বেরিয়েছে, পুরানো গুলো দিয়ে বুঝতে অসুবিধা হতে পারে, মডার্ন যে আল্ট্রাসাউন্ড মেশিন আছে এটা 7th উইকেই তুমি ফিটাল হার্ট সাউন্ড পেয়ে যাবে। এছাড়া একটা কথা মনে রাখতে হবে, ফিটাল হার্ট সাউন্ডের সাথে কয়েকটা সাউন্ডে তোমার মিস্টেক হতে পারে। সেটা একটা সাউন্ড আছে যেটা নাম হলো ফিটাল uterine shuffle. What is uterine shuffle? Because there is baby ভিতরে আছে, the veins became big. Now blood is flowing through the veins and arteries. When the big amount of blood is flowing through the arteries, then there will be a shuffle, a sound which is called fetal sound. তোমরা কিন্তু এটাকে আবার মিস্টেক করে দেবে না। How you will do diagnosis? It is fetal heart sound and it is fetal shuffle, uterine shuffle. Uterine shuffle would be synchronized. আমার জীবনে আমি একটা ভুল করেছিলাম at the time of operation theater. Fetal heart sound would be synchronized with the mother's heart sound. মায়ের হার্ট যদি 72 বার পাম্প করে, fetal shuffle, uterine shuffle would be 72 times. But the fetal heart sound would be more. It would be যেটা আগে বললাম, it is from 120 to 180. তো এটাতে কিন্তু তোমরা ভুল করবে না। তাছাড়াও আরো অনেক রকম সাউন্ড পেটের মধ্যে পাওয়া যায়, যেমন আমাদের যে
পেটের যখন ইন্টেস্টাইনের যে সাউন্ডগুলো এগুলো তোমার অনেক সময় এটা পাওয়া যায়, যেটাকে বলে পেরিস্টালসিস মুভমেন্ট, পেরিস্টালসিস সাউন্ড। তুমি এই ধরনের সাউন্ড আস্তে আস্তে তুমি যদি এখানে কিছুতেই পাচ্ছ না, ফিটাল হার্ট সাউন্ড পাচ্ছ না, তাহলে মাদারকে মুভ করাবে, ডাইনে মুভ করাবে, বামে মুভ করাবে, উপরে করবে, নিচে করবে, করে ইউ উইল ট্রাই টু ফাইন্ড আউট দ্য ফিটাল হার্ট সাউন্ড। So students, we have come at the end of this course, end of this class. I hope you have understood this class very nicely. এটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। এবং diagnosis of pregnancy is very much important. When you will work, you will find you have to do diagnosis of the pregnancy. এবং তোমরা এই ক্লাসটা খুব ভালো করে পড়ে নেবে এবং এটা ভালো করে শিখে রাখবে। এটা তোমাদের ব্যক্তিগত জীবনে, প্র্যাকটিস জীবনে এবং পরীক্ষার ক্ষেত্রে তোমার অত্যন্ত প্রয়োজনীয়। For today, bye bye. See you again in the next class. Thank you.